সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ কনসলিডেটেড স্টেটমেন্ট অথবা বিজনেস কম্বিনেশন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 1টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আসো, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে সাবজেক্টটি আছে সেখানে চ্যাপ্টারটার নাম হলো প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ কনসলিডেটেড স্টেটমেন্ট, এবং BBA 4th ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2তে একই চ্যাপ্টারটার নাম হলো বিজনেস কম্বিনেশন। সাজেশনটি সলভ করব তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝব, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 1-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে অ্যাকাউন্টিংয়ে 2020 সালে আসা একটা প্রশ্ন। প্রশ্নটার দিকে একটু খেয়াল করি সবাই। এস লিমিটেড acquired 12,000 shares in S Limited for টাকা 1,70,000 on 1st April 2019। অর্থাৎ এস লিমিটেডের কাছ থেকে 12,000 শেয়ার ক্রয় করছে বা অর্জন করছে 1,70,000 টাকা দিয়ে, এবং সেটা ক্রয়ের তারিখ হলো 1st April 2019, অর্থাৎ 1 এপ্রিল 2019 সালে। এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো কত শেয়ার অর্জন করছে সেটা খেয়াল করবা, কত টাকা ইনভেস্ট করছে, কোন তারিখে করছে, এই তিনটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করবো। এস লিমিটেড থেকে 12,000 শেয়ার কিনছে 1,70,000 টাকা দিয়ে এবং ক্রয়ের তারিখ হলো 1st এপ্রিল। দ্য ব্যালেন্স শিট অফ দ্য টু কোম্পানিজ অন 31st December 2019 ওয়ার অ্যাজ ফলোস। অর্থাৎ এই যে দুইটা কোম্পানি, এখানে একটা এস লিমিটেড একটা এস লিমিটেড, এই দুইটা কোম্পানির একটা ব্যালেন্স শিট নিচে দেওয়া হলো 31 ডিসেম্বর 2019 সালে। আমরা দেখতে পাচ্ছি লাইবিলিটিস পাশে এস লিমিটেডের লাইবিলিটিসগুলো আছে আলাদাভাবে এবং এস লিমিটেডের লাইবিলিটিসগুলো আছে। বিপরীত পাশে তার ডান পাশে অ্যাসেটসের দিকে দেখতে পাচ্ছি এস লিমিটেডের অ্যাসেটসগুলো আছে এবং এস লিমিটেডের অ্যাসেটসগুলো আছে এবং যোগফলটা মিলানো আছে। তো প্রশ্ন পড়ার সময় আমরা এমনো ইনফরমেশনগুলো যখন সমাধান করব, আমরা যখন ওয়ার্কিং করব বা অঙ্কটা সমাধান করব তখন দায় এবং সম্পদগুলো তখন এমনও পড়ব। এখন আমরা সমন্বয়গুলো একটু দেখে নিই। অন January 1, 2019, the profit and loss account of S Limited showed a credit balance of টাকা 40,000, out of which a dividend of 15% on capital of টাকা 2 লাখ was paid. এর অর্থ হলো on January 1, 2019, অর্থাৎ 1 জানুয়ারি 2019 সালে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেডের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখানো হয়েছে, শোট মানে দেখানো হয়েছে ক্রেডিট ব্যালেন্স দেখাইছে 40,000, আউট অফ হুইচ মানে যার মধ্যে এ ডিভিডেন্ড অফ 15% অন ক্যাপিটাল অফ 2 লাখ ওয়াজ পেড, মানে 2 লাখ টাকার মূলধনের 15% লভ্যাংশ পরিশোধ অন্তর্ভুক্ত আছে। বিলস পেয়েবল অফ এস লিমিটেড রিপ্রেজেন্টস বিলস ইস্যুড ইন ফেভার অফ এস লিমিটেড। মনোযোগ দিয়ে খেয়াল করবে এই জায়গায়। এটার অর্থ হলো এস লিমিটেডের যে প্রদেয় বিলগুলো সেগুলো এস লিমিটেডের পক্ষে জারি করা বিলগুলোর প্রতিনিধিত্ব করে। আবার একটু খেয়াল করি, বিলস পেয়েবল অফ এস লিমিটেড মানে এস লিমিটেডের প্রদেয় বিল রিপ্রেজেন্টস প্রতিনিধিত্ব করে বিল ইস্যুড ইন ফেভার অফ এস লিমিটেডের পক্ষে যে বিলগুলো জারি করছে সেগুলোর প্রতিনিধিত্ব করে। হুইচ দ্য কোম্পানি স্টিল হেল্ড টাকা 40,000 অফ দ্য বিলস অ্যাকসেপ্টেড বাই এস লিমিটেড। অর্থাৎ যা কোম্পানির কাছে এখনও এস লিমিটেড কর্তৃক গৃহীত আছে 40,000 টাকা। এরপরে বলছে কি দেখো, দ্য এন্টায়ার ক্লোজিং স্টক, অর্থাৎ সম্পূর্ণ সমাপনী মজুদ অফ এস লিমিটেডের। দেখো এখানে যে স্টক দেখতে পাচ্ছ সম্পদে, এটাই ক্লোজিং স্টক। তো এস লিমিটেডের ঘরে কত আছে 40,000। তাহলে এখন দেখো কি বলছে, দ্য এন্টায়ার ক্লোজিং স্টক অফ এস লিমিটেড মানে এস লিমিটেডের যে সমাপনী মজুদ রিপ্রেজেন্টস প্রতিনিধিত্ব করে গুডস সাপ্লাইড বাই এস লিমিটেড, যেটা এস লিমিটেড সরবরাহ করছিল পণ্য অ্যাট দ্য রেট অফ 20% প্রফিট অন কস্ট, ক্রয় মূল্যের উপর 20% মুনাফা যোগ করে। এরপর বলছে দেখো, এস লিমিটেড অ্যান্ড এস লিমিটেড এগ্রিড দ্যাট ফর সার্ভিস রেন্ডার্ড এস লিমিটেড শুড চার্জ টাকা 500 PM মানে পার মান্থ ফ্রম এস লিমিটেড। এটার অর্থ হলো এস লিমিটেড অ্যান্ড এস লিমিটেড এগ্রিড দ্যাট, অর্থাৎ এস লিমিটেড এবং এস লিমিটেড সম্মত হলো যে
ফর সার্ভিস রেন্ডার্ড বাই এস লিমিটেড, এস লিমিটেড যে সেবা প্রদান করবে সেটার পক্ষে সেটার জন্য শুড চার্জ 500 টাকা চার্জ করবে PM মানে পার মান্থ ফ্রম এস লিমিটেডের নিকট থেকে। এন্ট্রিজ ফর দিস ওয়ার নট মেড হোয়েন দ্য অ্যামাউন্ট ওয়ার ড্র আপ, অর্থাৎ এই যে 500 টাকা যেটা নিবে সেটা কোনো প্রকার এখনও এন্ট্রি দেওয়া হয়নি বা হিসাবভুক্ত হয়নি। এই হলো প্রশ্নের ইনফরমেশন। করণীতে কি বলছে দেখো, প্রিপেয়ার কনসোলিডেটেড ব্যালেন্স শিট অ্যাজ এট 31 ডিসেম্বর 2019, অর্থাৎ 31 ডিসেম্বর 2019 সালে একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করো। তো আমরা সমাধানে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, তোমরা যদি বেসিক ক্লাসটা না দেখে থাকো অবশ্যই বেসিক ক্লাসটা দেখে নিবা, কারণ বেসিক ক্লাস যদি না দেখো বা বেসিক ক্লাস যদি না বুঝো তাহলে আজকের অঙ্কের কিন্তু কিছুই বুঝবে না। তো শুরু করা যাক। আমরা প্রথমে এখানে ফার্স্টটা ওয়ার্কিং করতে হয়। প্রথম যে ওয়ার্কিং সেটা হলো ডিগ্রি অফ কন্ট্রোল বের করে নিব আমরা। ডিগ্রি অফ কন্ট্রোলকে হোল্ডিং রেশিও বলা হয়। এখানে আমরা ডিগ্রি অফ কন্ট্রোলটা বের করব এস লিমিটেডের যত শেয়ার কিনছে, কত শেয়ার কিনছে 12,000 শেয়ার। তো এস লিমিটেডের শেয়ারের সংখ্যা কত মোট সেটা আগে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি শেয়ার ক্যাপিটাল লিখে ব্র্যাকেটে টাকা 10 ইচ। এস লিমিটেডের ঘরে 2 লাখ টাকা, 2 লাখ টাকা যদি শেয়ার ক্যাপিটাল হয়, প্রতি শেয়ার যদি 10 টাকা হয় তাহলে শেয়ারের সংখ্যা কত হবে? এই 2 লাখ টাকাকে তুমি যদি প্রতি শেয়ারের দাম 10 দিয়ে ভাগ করো দেখবা 20,000 বের হবে। এটাই হলো আসলে এস লিমিটেডের শেয়ার। তার মানে এস লিমিটেডের শেয়ার কিন্তু 20,000-এর মধ্যে থেকে 12,000 শেয়ার এস লিমিটেড একুয়ার্ড করছে বা ক্রয় করছে। তাহলে এস লিমিটেডের কাছে আরও কত শেয়ার আছে? 8,000 শেয়ার আছে। 20,000 থেকে 12,000 যদি এস লিমিটেড কিনে আরও এস লিমিটেডের কাছে কত আছে? 8,000। সেটাই রেশিও করাটাই হলো ডিগ্রি অফ কন্ট্রোল বা হোল্ডিং রেশিও। এই যে 12,000 = 8,000, অর্থাৎ এস লিমিটেড 12,000, এস লিমিটেডের কাছে আর 8,000। এটাকে যদি আমরা ছোট করি 4,000 দিয়ে ভাগ দিয়ে 12,000কে 4,000 দিয়ে ভাগ করলে 3, আর 8,000কে 4,000 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 12,000 = 8,000কে ছোট করলে 3:2 হয়। পরবর্তী আমরা ওয়ার্কিংটা দেখব। পরবর্তী ওয়ার্কিং টু কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন। কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন করার আগে আমি বেসিক ক্লাসের একটু কথা বলি। এখানে প্রশ্নে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স যেগুলো আছে সেগুলো যদি একই হয়, অর্থাৎ দুইটাই যদি ক্রেডিট হয় তাহলে একটা থেকে বিয়োগ হবে, অথবা দুইটাই যদি ডেবিট হয় একটা থেকে বিয়োগ হবে। কিন্তু যদি বিপরীতমুখী হয়, একটা ডেবিট ব্যালেন্স একটা ক্রেডিট ব্যালেন্স, সেক্ষেত্রে যোগ হবে। এখন আমরা প্রশ্নের মধ্যে দেখো এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লাইবিলিটির সাইডে তোমরা দেখতে পারছো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমাদের লাইবিলিটিস পাশে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে বুঝতে হবে এটা ক্রেডিট ব্যালেন্স। তাহলে এস লিমিটেডের এখানে একটু বলে রাখি, তুমি যতগুলো ওয়ার্কিং আমরা এখানে করব, ফার্স্টটা ওয়ার্কিং যে করব, ফার্স্টটা ওয়ার্কিংয়ের প্রত্যেকটা ওয়ার্কিংয়ে এস লিমিটেডের ঘর থেকে কিন্তু ইনফরমেশন আসবে বা টাকাগুলো বসবে। শুধুমাত্র এই ইনভেস্টমেন্ট যেটা মানে এস লিমিটেড যেটা ইনভেস্ট করছে এস লিমিটেডে সেটা ছাড়া বাকি সব টাকা এস লিমিটেডের ঘর থেকে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবা, এটা আমরা বেসিক ক্লাসে বলছি। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা এস লিমিটেডেরটাই নিব 85,000। এটা ক্রেডিট ব্যালেন্স, কারণ লাইবিলিটিসের পাশে থাকলে ক্রেডিট ব্যালেন্স, বাট অ্যাসেটসের পাশে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে সেটা কিন্তু ডেবিট ব্যালেন্স। তাহলে আমরা একটা দেখলাম ক্রেডিট ব্যালেন্স। এবার সমন্বয়ের মধ্যে আছে অন January 1, 2019 দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড শোড এ ক্রেডিট ব্যালেন্স টাকা 40,000। এখানেও ক্রেডিট ব্যালেন্স। তাহলে একই দিকে ব্যালেন্স শিটে যেটা সেটাও ক্রেডিট ব্যালেন্স, আবার সমন্বয়ে বলছে সেটাও ক্রেডিট ব্যালেন্স। তো দুইটাই যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে কিন্তু মাইনাস হয়। সেজন্য প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স অন 31 ডিসেম্বর যেটা ব্যালেন্স শিটের মধ্যে আছে সেটা লিখলাম 85,000। তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স অন January 1 যেটা সমন্বয়ে আছে 40,000 সেটা লিখলাম। দুইটাই ক্রেডিট ব্যালেন্স হওয়াতে, অর্থাৎ একই দিকে হওয়াতে মাইনাস করলাম। 85 থেকে 40 মাইনাস করলে 45,000। এটার নাম হবে প্রফিট ডিউরিং দ্য ইয়ার। এই প্রফিটের সাথে তারা যে ডিভিডেন্ড পরিশোধ করছে এই ডিভিডেন্ড সেটা কিন্তু যোগ করতে হবে। অ্যাট ডিভিডেন্ড তারা বলছে যে 2 লাখ ক্যাপিটালের 15%। আমরা যদি প্রশ্নে আবার দেখি এই লাইনটার সাথে অন্তর্ভুক্ত দেখো আউট অফ হুইচ, অর্থাৎ এই ক্রেডিট ব্যালেন্স যেটা আছে তার মধ্যে অন্তর্ভুক্ত আছে ডিভিডেন্ড অফ 15% অন ক্যাপিটাল অফ টাকা 2 লাখ ওয়াজ পেড। তাহলে এই 2 লাখের 15% কত হয়?
2 লাখ গুণ 15% ক্যালকুলেটারে করলে 30,000। এটা আমরা অ্যাড করে দিব 45-এর সাথে 30 অ্যাড করলে 75,000। এটার নাম হবে টোটাল প্রফিট ডিউরিং দ্য ইয়ার। এই টোটাল প্রফিট যেটা বা এটাই কারেন্ট ইয়ার প্রফিট, এটার দুইটা, একটা প্রি অ্যাকুইজিশন প্রফিট বের করতে হবে আর একটা হলো পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বের করতে হবে। তার আগে আমরা একটু জানি যে প্রি অ্যাকুইজিশন প্রফিট বলতে কি বুঝি, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বলতে কি বুঝি। এস লিমিটেডকে গ্রহণের পূর্বে যে প্রফিট সেটা হবে প্রি অ্যাকুইজিশন প্রফিট, আর এস লিমিটেডকে গ্রহণের পরে যে প্রফিট সেটা হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো সেটা নির্ধারণ করা হবে ক্রয়ের তারিখ দেখে। আমরা যদি প্রশ্নে দেখি, তারা এই লাইনে বলছে এস লিমিটেড acquired 12,000 shares in এস লিমিটেড ফর 1,70,000 অন 1st এপ্রিল। খেয়াল করবা 1st এপ্রিল 2019, 1 এপ্রিল 2019। তাহলে 1 এপ্রিল 2019-এ তারা অ্যাকুইজিশন করছে। 1 এপ্রিলের আগে যে 3টা মাস ছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের যে প্রফিট 75,000-এর ভিতরে, 75,000 তো টোটাল 12 মাসের, এই 75,000-এর ভিতরে যে অ্যাকুইজিশনের পূর্বে 3 মাসের প্রফিট সেটা হলো প্রি অ্যাকুইজিশন প্রফিট। সেটা কীভাবে বের করবো? দেয়ারফর প্রি অ্যাকুইজিশন প্রফিট এই 75,000 টাকাকে 12 মাস দিয়ে ভাগ করে 3 মাস দিয়ে গুণ করলে 18,750। তাহলে বাকি যে 9 মাস অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যে 9 মাস সেটা হলো অ্যাকুইজিশনের পরে, সেটা হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। ওই 75,000 12 মাসের প্রফিটকে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে 56,250 আমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট পেয়ে গেলাম। এখন আমরা টোটাল প্রি অ্যাকুইজিশন প্রফিটটাও করে নিব। টোটাল প্রি অ্যাকুইজিশন প্রফিট বলতে আমাদের অ্যাকুইজিশন প্রফিট যেটা, ফ্রি অ্যাকুইজিশন প্রফিট যেটা 18,750 আছে, সেটার সাথে জানুয়ারি মাসের যেটা ক্রেডিট ব্যালেন্স প্রফিটের 40,000, জানুয়ারি মাস তো অ্যাকুইজিশনের পূর্বে, তার মানে এটাও প্রি অ্যাকুইজিশন প্রফিটে 40,000। আর যেটা আমরা আনুপাতিক কারে করছি সেটার সাথে আমাদের জানুয়ারির যে প্রফিট, কারণ এস লিমিটেড তো অ্যাকুইজিশন করছে এপ্রিল থেকে, জানুয়ারির প্রফিটটাও প্রি অ্যাকুইজিশন, সেই জন্য টোটাল প্রি অ্যাকুইজিশন প্রফিট হবে 18,750 প্লাস জানুয়ারির প্রফিট 40,000, মোট 58,750। এরপরে আমরা 3 নাম্বার যে ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ। এখানে একটু খেয়াল করবা যে গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ যে কোনো একটা বের হবে। আমরা এস লিমিটেড যে ইনভেস্টটা করবে এস লিমিটেডের মধ্যে, সেটা যদি তার নেট মূল্যের চাইতে বেশি হয় ইনভেস্টটা, তাহলে পার্থক্যটা গুডউইল হবে। আর যদি নেট ইনভেস্টমেন্ট, নেট ওট যেটা বা নেট মূল্য যেটা সেটা বড় হয় আর ইনভেস্টমেন্টটা ছোটো হয়, তাহলে পার্থক্যটা ক্যাপিটাল রিজার্ভ হবে। তো আসা যাক আমরা একটু বুঝাই। প্রথমে একটু বলে রাখি, একমাত্র এই ক্যালকুলেশনটাতে বা এই ওয়ার্কিংটাতে এস লিমিটেড থেকে একটা ইনফরমেশন, একটা তথ্য আসবে, সেটা হলো যে ইনভেস্টমেন্টটা করছে। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি, দেখো ইনভেস্টমেন্ট 1,70,000, উপরেও লেখা আছে এস লিমিটেডের 12,000 শেয়ার নিয়েছিল 1,70,000 টাকা দিয়ে। এই ইনভেস্টমেন্টটা একমাত্র এস লিমিটেড থেকে আসবে, আর কোনো তথ্য ওয়ার্কিংয়ে এস লিমিটেডের আসবে না। তাহলে এস লিমিটেড থেকে ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড নিলাম 1,70,000। এখন আমরা ওই এস লিমিটেডের নেট ওট বা নেট মূল্যটা বের করব। সেটা কীভাবে বের করে? সেটা হলো এস লিমিটেডের শেয়ার ক্যাপিটালের সাথে জেনারেল রিজার্ভ থাকলে সেটা যোগ করব এবং টোটাল ফ্রি অ্যাকুইজিশন প্রফিট যোগ করব। যোগ করে সেখান থেকে মাইনরিটি ইন্টারেস্টটা মাইনাস করে দিলে নেট ওটটা পাবো। তাহলে আমরা শেয়ার ক্যাপিটাল, আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি, শেয়ার ক্যাপিটাল আছে কত? এস লিমিটেডের 2 লাখ, জেনারেল রিজার্ভ আছে কত? 1,50,000, ঠিক আছে। এবং তার যে টোটাল ফ্রি অ্যাকুইজিশন প্রফিট সেটা 58,750, এই তিনোটা যোগ করলে 4,08,750। সেখান থেকে মাইনরিটি ইন্টারেস্টটা মাইনাস করব, মানে মাইনরিটির যে অংশ। তো মাইনরিটির অংশ আমরা কীভাবে বের করবো? আমরা কিছুক্ষণ আগে ডিগ্রি অফ কন্ট্রোলে দেখো 3:2, এই 3:2, 3 হলো এসের আর 2 হলো এসের, এসের অংশটা। তাহলে এসের 3 আর 2 এর যোগফল 5, তার মানে 5/2, 4,08,750-কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে এসের মাইনরিটি অংশটা পেয়ে গেলাম 1,63,500। সেটা যদি মাইনাস করে দিই 4,08,750 থেকে, তাহলে নেট ওট পেয়ে যাব 2,45,250। অর্থাৎ এস লিমিটেডের নেট ওট হলো, নিট মূল্য হলো 2,45,250, বাট এস লিমিটেড ইনভেস্ট করছে 1,70,000 টাকা। তার মানে এখানে নেট ওট বড়, ইনভেস্টমেন্ট ছোটো, পার্থক্য ক্যাপিটাল রিজার্ভ হবে।
আর যদি নেট ওর ছোটো ইনভেস্টমেন্ট বড় হয় পার্থক্য কিন্তু গুডউইল হবে। তাহলে আমরা ক্যাপিটাল রিজার্ভটাও বের করলাম। এরপরে 4 নাম্বার ওয়ার্কিং ক্যালকুলেশন অফ টোটাল মাইনরিটি ইন্টারেস্ট। এটা কীভাবে বের করব? এটা হলো ইন্টারেস্ট অ্যাট দ্য ডেট, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে মাইনরিটি ইন্টারেস্ট বের করছি, আমি যদি দেখাই, দেখো এই যে মাইনরিটি ইন্টারেস্ট বের করছি 1,63,500, এটাই হলো ইন্টারেস্ট অ্যাট দ্য ডেট। এটার সাথে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যেটা মাইনরিটির অংশ সেটা যোগ করব, এবং ডিভিডেন্ড ও মাইনরিটির অংশ সেটা মাইনাস করব, আর সার্ভিস চার্জ মাইনরিটির অংশ মাইনাস করে দিলে টোটাল মাইনরিটি ইন্টারেস্ট পাবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ইন্টারেস্ট এট দ্য ডেট 1,63,500, যেটা কিছুক্ষণ আগে আমরা বের করছি ওয়ার্কিং 3 এর মধ্যে 1,63,500। তার সাথে অ্যাড করব পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। আমাদের পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের টোটাল টাকা কত? পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যদি দেখি, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হলো 56,250। এখানে এস লিমিটেড এবং এস লিমিটেড 2 জায়গায় আছে। তাহলে আমি যদি মাইনরিটির অংশটা বের করি, এস লিমিটেডের অংশটা বের করি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? 56,250কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের ডিগ্রি অফ কন্ট্রোলের যে রেশিও 3:2 ছিল। তাইলে 3 এর যোগফল 5 আর 2 যদি হয় সেটা এস লিমিটেডের অংশ পেয়ে যাব। এস লিমিটেডের অংশটাই এখানে আমরা যোগ করব। 56,250কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 22,500 টাকা এসে এস লিমিটেডের পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এটা যোগ করলে 1,86,000, সেখান থেকে লেস করব আবার এস লিমিটেডের ডিভিডেন্ড। দেখো আমরা কিছুক্ষণ আগে ডিভিডেন্ড বের করছিলাম 30,000, এই যে ডিভিডেন্ড করছিলাম 2,15% 30,000। এই 30,000-এর মধ্যে এস লিমিটেডের আছে 5/3 এবং এস লিমিটেডের আছে 5/2। এই 30,000-এর 5/2 এস লিমিটেডের অংশ যেটা সেটা লেস করে দেব। তাহলে 30,000-এর 5/2 হলে 12,000। 1,86,000 থেকে 12 মাইনাস করলে 1,74,000। সেখান থেকে সার্ভিস চার্জ যেটা প্রশ্নের মধ্যে বলছে এক মাসে 500 টাকা করে, এস লিমিটেড কী পাবে? সার্ভিস চার্জ পাবে। তাহলে আমাদের অ্যাকুইজিশনের তারিখ যদি 1 এপ্রিল হয়, এপ্রিল থেকে 31 ডিসেম্বর কয় মাস হবে? 9 মাস। সেই জন্য 500কে 9 দিয়ে গুণ করব, 4500 পাবো। সেটার থেকে এস লিমিটেডের অংশ 5/2, ওই যে 3:2 বারবার ডিগ্রি অফ কন্ট্রোলের অনুপাত দিয়ে 3 এর যোগফল 5, 2 দিয়ে গুণ করলে এস লিমিটেডের সার্ভিস চার্জ 1800 মাইনাস করে দিলে 1,72,200 টাকা যেটা সেটাই হবে টোটাল মাইনরিটি ইন্টারেস্ট। তাহলে আমরা টোটাল মাইনরিটি ইন্টারেস্টটা কীভাবে বের করছি সেটা একটু দেখবা, বেসিক ক্লাস আমরা আলোচনা করছি। এরপরে ফার্স্ট নাম্বার যে ওয়ার্কিং, একদম লাস্ট ওয়ার্কিং যেটা আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিট আমরা কোথায় পাই? অবিকৃত পণ্যের ভিতরে যে মুনাফা আছে। আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি, খেয়াল করো, এই জায়গায় বলছে দ্য এন্টায়ার ক্লোজিং স্টক অফ এস লিমিটেড রিপ্রেজেন্টস গুডস সাপ্লাইড বাই এস লিমিটেড অ্যাট দ্য রেট অফ 20% প্রফিট অন কস্ট। অর্থাৎ এস লিমিটেডের যে ক্লোজিং স্টক, এই যে স্টকের মধ্যে এস লিমিটেডের করে যে 40,000, এই 40,000টা প্রতিনিধিত্ব করে যে এস লিমিটেডের যে পণ্যগুলো প্রেরণ করছে সেগুলাই, এবং সেগুলা উনি 20% প্রফিট অন কস্টের উপরে প্রফিট যোগ করে পাঠাইছে। তাহলে এই অবিকৃত পণ্যের প্রফিটটাই হলো আসলে আনরিয়ালাইজ প্রফিট। সেটা কীভাবে বের করবো? সেটা 40,000 যেটা ক্লোজিং স্টক আছে, যেহেতু 20% বলছে, 120 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ। যদি 25% বলে 125 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ। তাহলে আনরিয়ালাইজ প্রফিট 6,667। ওয়ার্কিং যখন করা হয়ে গেছে, এখন আমাদের ব্যালেন্স শিটটা একদম সিম্পল। কীভাবে? মাথায় রাখবা, এই ওয়ার্কিংয়ের মধ্যে যে সমস্ত টাকার অ্যামাউন্টগুলো আসছে সেগুলো ব্যালেন্স শিটে আসবে না, বাকি ব্যালেন্স শিটের যে ইনফরমেশনগুলো আছে সবগুলোই এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা প্রশ্নের ভিতরে একটু দেখি। দেখো এখানে যে ব্যালেন্স শিটটা আছে সেখানে শেয়ার ক্যাপিটাল এস লিমিটেডটা আসবে, এস লিমিটেডটা আসবে না, কারণ এস লিমিটেডটা আমাদের ওয়ার্কিংয়ে ব্যবহার হয়েছে। জেনারেল রিজার্ভ এস লিমিটেড আসবে, এস লিমিটেড আসবে না, কারণ জেনারেল রিজার্ভ অলরেডি ব্যবহার হয়েছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একই, সেটারও তোমার এস লিমিটেড আসবে, এস লিমিটেড আসবে না, কারণ এটাও আমরা ওয়ার্কিংয়ে ব্যবহার করছি। সান্ড্রি ক্রেডিটার্স দোনোটা আসবে, বিলস পেবল দোনোটা আসবে। একইভাবে সম্পদের দিকে গুডউইল দোনোজনের আসবে, দোনো কোম্পানির আসবে, এস লিমিটেড এস লিমিটেড। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দোনো কোম্পানির আসবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দোনো কোম্পানির আসবে, স্টক দোনো কোম্পানির আসবে, বুক ডেফটস দোনো কোম্পানির আসবে। ইনভেস্টমেন্ট আসবে না, কারণ এটা আমরা ওয়ার্কিংয়ে ব্যবহার করছি। বিলস রিসিভেবল এবং ক্যাশ এট ব্যাংক দোনো কোম্পানির আসবে। বাকিগুলো আমরা সমন্বয় থেকে অ্যাডজাস্ট করে নেব। তো আমরা ব্যালেন্স শিটটাতে যাই। ব্যালেন্স শিটে প্রথমে শেয়ার ক্যাপিটাল লিখলাম, শুধুমাত্র এস লিমিটেডের টাকা 10 লাখ। এস লিমিটেডটা আনি নেই, কারণ এটা ওয়ার্কিংয়ে ব্যবহার হয়েছে শেয়ার ক্যাপিটাল। জেনারেল রিজার্ভ এস লিমিটেডেরটা আসবে 4,20,000,
এস লিমিটেডটা আসবে না, কারণ এস লিমিটেডের জেনারেল রিজার্ভ ওয়ার্কিংয়ে ব্যবহার হয়েছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শুধুমাত্র এস লিমিটেডের আসবে 2,60,000। দেখো এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সাথে আমরা পরবর্তী পেজে যাচ্ছি, কী কী জিনিস যোগ হয়, কী কী জিনিস বিয়োগ হয় সেটা একটু খেয়াল করি। আমরা পরবর্তী পেজে আসলাম। এই প্রফিট অ্যান্ড লসের সাথে অ্যাড করতে হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, যেটা এই পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের এস লিমিটেডের অংশ। তাহলে আমরা প্রশ্নের ভিতরে যদি দেখি যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমরা কি কি পাইছিলাম, প্রশ্নের মধ্যে দেখতেছি পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 56,250 টাকা ছিল। এই 56,250-এর মধ্যে এস লিমিটেডেরও আছে, এস লিমিটেডেরও আছে। তাহলে আমার এখানে এস লিমিটেডের অংশটা লাগবে। এস লিমিটেড হলো 3 আর 2 হলো এস লিমিটেড, মানে 3-2 এর যোগফল কত? অনুপাত 5। 5 ভাগের 3 মানে এস লিমিটেডের অংশ 56,250, 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 33,750, সেটা যোগ করলাম 2,93,750। তার সাথে লেস করতে হবে আনরিয়ালাইজ প্রফিট। আমরা ওয়ার্কিং 5-এ আনরিয়ালাইজ প্রফিট বের করছি 6,667, সেটা মাইনাস করে দিলে 2,87,083। তার থেকে লেস করব ডিভিডেন্ড, যেটা সেটা এস লিমিটেডের অংশ। আমরা ডিভিডেন্ড বের করছিলাম 2,00,000-এর 15% 30,000, সেটার 5 ভাগের 3, যেহেতু এস লিমিটেডের অংশ 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ হবে 18,000। আমরা কিন্তু এস লিমিটেডের অংশটা কিন্তু অলরেডি ওয়ার্কিংয়ে বের করছি 12,000, সেই জন্য এস লিমিটেডের অংশটা 18,000, এখানে লেস করে দিব 2,69,083। তার সাথে অ্যাড করব সার্ভিস চার্জ, যেটা এস লিমিটেডকে সেবা দিয়েছিল, এস লিমিটেড থেকে পাবে, সে এস লিমিটেডের অংশটা এখানে যোগ হবে। 4,500 টাকা সার্ভিস চার্জ হয়েছিল, এক মাসে 900 টাকা করে, 5 নং 4500, সো 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ, এস লিমিটেড থেকে অংশটাই এখানে যোগ হবে, কিন্তু এই জায়গায় খেয়াল রাখবা। তো 1800 যোগ করলে 2,70,883 টাকা। এরপরে সানড্রি ক্রেডিটর্স, এস লিমিটেড দোনোটা যোগ করব, কারণ এগুলো ওয়ার্কিং আসে নাই। বিলস পেবল এস লিমিটেডের দোনোটা যোগ করব। যোগ করার পরে এখানে একটা সেট আপ আছে, সেই সেট আপটা মাইনাস করতে হবে। আমরা যদি প্রশ্নে দেখি কি করতে বলছিল, দেখো বিলস পেবল অফ এস লিমিটেড রিপ্রেজেন্টস বিলস ইস্যুড ইন ফেভার অফ এস লিমিটেড, হুইচ দ্য কোম্পানি স্টিল হেল্ড টাকা 40,000 অফ দ্য বিলস অ্যাকসেপ্টেড বাই এস লিমিটেড। অর্থাৎ এস লিমিটেডের যে প্রদেয় বিলগুলো সেগুলো প্রতিনিধিত্ব করে এস লিমিটেডের প্রাপ্য বিলের সাথে, এবং সেটার পরিমাণ হলো 40,000। এ ধরনের যখন থাকবে তখন সেটা উভয় দিকে সেট আপ করে নিতে হবে, অর্থাৎ উভয় দিকে লাইবিলিটিসের দিকে বিলস পেবলের সাথে লেস করতে হবে সেট আপ নামে। ঠিক একইভাবে অ্যাসেটসের দিকেও আমরা যখন অ্যাসেটস করব তখন বিলস রিসিভেবলের সাথেও সেট আপ করে নেব, লেস করে নেব। তো 1,40,000 থেকে 40 গেলে 1,00,000 টাকা। এরপরে দায়ের দিকে যে জিনিসগুলো আছে সেটা হলো টোটাল মাইনরিটি ইন্টারেস্ট, যেটা আমরা ওয়ার্কিং 4-এ বের করছি 1,72,200। তারপরে হলো ক্যাপিটাল রিজার্ভ 75,250, এটা ওয়ার্কিং 3-তে বের করছি। এগুলো লেখার পরে এখন আমরা যোগ করব একদম প্রথম থেকে, অর্থাৎ লাইবিলিটির সাইডের একদম শেয়ার ক্যাপিটাল থেকে। এই যে 10 লাখ, 4 লাখ 20, তারপরে তোমার 2,70,883, 2,82,000, 1,00,000, 1,72,200, 75,250 যোগ করলে মোট 23,20,333। এখন যাবো আমরা অ্যাসেটসের দিকে। অ্যাসেটসের প্রশ্নে গোডউইল 2 জনের আছে, 2 কোম্পানির আছে, 2টাই লিখবো। এস লিমিটেড 3,70,000 যোগ করে 3,70,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং প্রশ্নের ভিতরে, এগুলো কিন্তু আমরা সব প্রশ্ন থেকে নিচ্ছি। দেখো এই যে গোডউইল 3 লাখ, 3,70,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 4 লাখ এবং 1,00,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5 লাখ, 1,00,000, এগুলো সব আমরা স্টক, এগুলো সব প্রশ্ন থেকে নিচ্ছি, মানে পূর্বের যে ব্যালেন্স শিট, প্রশ্নের ভিতরে যে ব্যালেন্স শিট থাকে। তো গোডউইল নিলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংও নিলাম। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 4 লাখ একে 5 লাখ। আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে প্লান্ট অ্যান্ড মেশিনারি এস লিমিটেড 5 লাখ, এস লিমিটেড 1,00,000, 6 লাখ। স্টকের ক্ষেত্রে স্টক এস লিমিটেড এস 2 লাখ, এস লিমিটেড 4 লাখ, 2,40,000। সেখান থেকে আনরিয়ালাইজ প্রফিট যেটা বের করছিলাম স্টকের ভিতরে, যে আনরিয়ালাইজ প্রফিট সেটা মাইনাস করতে হয়, 2,33,333 মাইনাস করলাম। এরপরে বুক ডেটস মানে দেনাদার, এস লিমিটেড প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিব 4,35,000, অর্থাৎ প্রশ্নে যেভাবে আসে সেভাবে। বিলস রিসিভেবলের ক্ষেত্রেও প্রশ্নে এস লিমিটেডের 50,000, এস লিমিটেড 30,000, মোট 80,000। এইখানে একটা সমন্বয় ছিল যে এস লিমিটেডের যেগুলো প্রদেয় বিল, এস লিমিটেডের জন্য সেগুলো প্রাপ্য বিল প্রতিনিধিত্ব করে বলছিল, এবং সেটার অ্যামাউন্ট বলছিল 40,000। সেটাই আমরা এখানে
বাম পাশে আমরা লাইবিলিটি সাইডেও সেট আপ করছি, ঠিক একইভাবে বিলস রিসিভেবলেও সেটা সেট আপ করে দিতে হবে। তো 80,000 থেকে 40,000 করে 48,000। ক্যাশ এস লিমিটেডের 80,000 এবং এস লিমিটেডের 62,000, মোট 1,42,000। এবার সব অ্যাসেটস যোগ করলে একদম প্রথম থেকে আমরা যদি অ্যাসেটসগুলো যোগ করি, এই যে গুডউইলে 3,70,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের 5 লাখ, তারপরে প্লান্ট অ্যান্ড মেশিনারির 6 লাখ, স্টকের আনরিয়েলাইজ প্রফিট বাদ দেওয়ার পরে 2,33,333, বুক ডেফটসের 4,35,000, বিলস রিসিভেবলের 40,000 এবং ক্যাশের 1,42,000 সব যোগ করলে 23,20,333 টাকা মিলে যাবে, অর্থাৎ লাইবিলিটির সাইড এবং অ্যাসেট সাইড যোগফল মিলে যাবে। তো বেসিক ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবা, কারণ বেসিক ক্লাসে তুমি যদি বুঝতে না পারো অঙ্ক বুঝতে একটু সমস্যা হবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।